আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রবিবার রাজধানীর মিরপুর থেকে প্রতারণার অভিযোগে র্যাব 4-এর জালে আটক হলো কথিত এক তরুণ চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচয় দানকারী এক প্রতারক। আটকের সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। নাম ঈশিতা রফিক ঈশিতা, কখনো আন্তর্জাতিক পুলিশ কমিশনার, কখনো ব্রিগেডিয়ার জেনারেল, কখনো কর্নেল, আবার কখনো তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। এমন আরও একাধিক পরিচয় রয়েছে তার। এসব পরিচয়ে বিভিন্ন মিডিয়ায় টকশো করতেন তিনি। দীর্ঘদিন এভাবে প্রতারণা করছিলেন সাধারণ মানুষদের সাথে। তবে শেষ রক্ষা হয়নি এই প্রতারক নারীর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব 4। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন দেশের ভুয়া আইডি কার্ড এবং বিভিন্ন মাদক। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমুইন জানান, ঈশিতা নামের এই নারী দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক, গবেষক, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। র্যাব ফোর্সের সদর দপ্তরে গোয়েন্দা দল ও র্যাব 4-এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অর্ধ সকালে অভিযান চালিয়ে বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসা বিজ্ঞানী, কথিত গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোমেট, ব্রিগেডিয়ার জেনারেল, বিশিষ্ট চিকিৎসাবিদ ইশরাত রফিক ঈশিতাকে তার সহযোগী শহীদুল ইসলাম ওরফে দিদার সহ গ্রেফতার করে। তিনি আরো জানান, সে সোশ্যাল মিডিয়া সহ ভার্চুয়ালি সরব ছিলেন। তিনি ফেসবুক পেজ খুলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তার এসব প্রতারণার মূল সহযোগী ছিলেন শহীদুল ইসলাম। ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক। তিনি একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পিএইচডি সম্পন্ন করা নারী, মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উনি প্রতিনিধি করেন বলে ভুয়া পরিচয় দিয়ে থাকেন। 2017 সাল থেকে নানাভাবে নিজেকে জানান দিতে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার নামে প্রতারণা শুরু করেন ইশরাত। তার প্রতারণার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছেন র্যাব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ এবং মজুদ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, আগস্টের শেষে সরকারি খাদ্য গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে 23.69 মেট্রিক টন। পরিদর্শনকালে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আবারও দেশের খবর। সংযুক্ত আরব আমিরাত পরিচালিত জনকল্যাণমূলক উদ্যোগ বিয়ন্ড 2020 সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের সৌরশক্তি পরিচালিত লাইটিং সলিউশন কার্যক্রমের সফল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই কার্যক্রমের আওতায় 4,500 রোহিঙ্গা শরণার্থীর বাড়ি আলোকিত হয়েছে। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ সাধন করতে পেরে বিয়ন্ড 2020 এবং তার সহযোগীগণ অত্যন্ত আনন্দিত বলে জানান সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ডক্টর সুলতান আহমেদ আল জাবের। করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রামেক হাসপাতালে 4টি প্যাথোলজি বিভাগ চালু করল হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। এ সময় তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষার জন্য কাউকে বাইরের হাসপাতালে যেতে হবে না। কুড়িগ্রামের দাসিয়ারছড়া বাসিন্দাদের দীর্ঘ 68 বছরের বন্দি জীবন থেকে মুক্তির দিনই হল 1 আগস্ট। 2015 সালের 31 জুলাই রাত 12টা 1 মিনিটে মুক্ত হয় তারা। যুক্ত হয় বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে, পরিচয় মিলে বাংলাদেশি হিসেবে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ারছড়ায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের 6 বছর পূর্তি পালন করেছে দাসিয়ারছড়ার বাসিন্দারা। রোববার দুপুরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে সংক্রমণের ঊর্ধ্বগতিতে চিকিৎসা সেবা নিশ্চিতে কুমিল্লার দাউদকান্দির স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 30 বেডের করোনা ইউনিট উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। সরকার ঘোষিত আধাবেলা গাড়ি চলার সিদ্ধান্তে মাদারীপুর ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।
রোববার ভোর থেকে মাদারীপুরের বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যায় আন্তজেলা দূরপাল্লার পরিবহন সহ সকল প্রকার যানবাহন। এতে দূরপাল্লার যাত্রী সহ স্বস্তি প্রকাশ করেন সকল শ্রেণীর যাত্রীরা। এদিকে মাদারীপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতিও সরকারের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা যানবাহনে যাত্রী পরিবহন করেন। ঢাকা যাইতে মনে করেন 1000 থেকে 1200 টাকা লাগছে। যখন শুনছি যে আজকে গাড়ি চলবে, আমি চাকরি করি ঢাকায়, আজকে ঢাকায় যাইতে মনে করেন খুব আরাম বোধ করতেছি। গতকালকে তুলনায় আজকে রাস্তায় তো যানজট কম, লোকজনেরও চাপ কম আছে। গতকালকে রাস্তায় অনেক যাত্রী ছিল, আমরা ট্রিপ মারছি। আজকে গতকালকের তুলনায় আজকে যাত্রী একটু কম। আমরা সরকারের যে কথা বলছেন তা মেনেই আমরা গাড়ি নিয়ম নীতি বর্ধই। গেল রাতে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ইসমাইল খান আরিফ ও আনসার আলী নামের দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি খেলনা পিস্তল, 5টি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল। সংঘবদ্ধ এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। সবচেয়ে লেটেস্ট যে ইস্যুটা সেটা হচ্ছে যে মোবাইলে ফ্রি ফায়ার গেমস এবং পাবজি গেমস নিয়ে পুলিশের যে নিষেধাজ্ঞা সেটাকে কাজে লাগিয়ে তারা এই প্রতারণার পথটি বেছে নেয় এবং অত্যন্ত সুচতুরভাবে খেলনা পিস্তল, মোটরসাইকেল, পুলিশের সরঞ্জামাদি ইউজ করে তারা এই প্রতারণা করে আসছিল অত্যন্ত সুচারুভাবে। কক্সবাজারে পর্যটন শিল্পের সাথে জড়িত কর্মহীন হোটেল, মোটেল এবং গেস্ট হাউসে কর্মকর্তা কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার 40 লাখ টাকার চেক বুঝিয়ে দিল জেলা প্রশাসন। রোববার দুপুরে জনপ্রতি 2500 টাকা চেক প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল এবং পৌর মেয়র মুজিবুর রহমান সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। করোনায় স্থবির দেশের শিক্ষাঙ্গন, অলস সময়ে মোবাইলে গেম খেলায় আসক্ত শিক্ষার্থীরাও। এতে দুশ্চিন্তায় অভিভাবকরা। তবে জেলা শিক্ষা অফিস বলছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। করোনার কারণে বন্ধ স্কুল, নেই পড়াশোনারও চাপ, তাই স্কুলের বারান্দাতে বসেই গেম খেলছে শিক্ষার্থীরা। এ চিত্র রংপুর নগরের জলছত্র এলাকার একটি প্রাইমারি স্কুলের। একই অবস্থা জেলার অন্যান্য উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। অনেকেই আবার নানান কাজ করে পরিবারকে করছে সহযোগিতা। সরকার বলছে অনলাইনে ক্লাস করতে, আমরা তো গরিব মানুষ, মোবাইল তো কিনতে পারবো না, ল্যাপটপও তো কিনতে পারবো না। আর স্কুল কলেজ বন্ধ, সব বন্ধ, এই জন্য আমরা এখন গেম খেলতেছি, গেমে আসক্ত হয়ে যাচ্ছি। কেউ পড়ালেখা করছে না, কেউ টিভি দেখতেছে, অনেক ইয়ে করে সময় কাটাচ্ছে। এতে আমাদের মেধা অনেক নষ্ট হচ্ছে। মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর তো তারা টাকা নেয়, 1 টাকাও ছাড় দেয় না। এই সমস্ত দরিদ্র মানুষের পক্ষে প্রাইভেট বা কোচিং করা সম্ভব নয়, তাই পড়াশোনার জন্য স্কুলের ক্লাসেই ভরসা তাদের। বাড়িতে বাড়িতে আসার কথা থাকলেও আসছেন না শিক্ষকগণ, আসলেও বিনিময়ে চাচ্ছেন টাকা। 2 বছর লেখাপড়া থেকে দূরে থাকায় শিক্ষায় পিছিয়ে পড়া ছাড়াও নানান সমস্যায় জর্জরিত ও শঙ্কিত অভিভাবকরাও। স্কুল বন্ধ, ভিক্ষা করলে 2 পয়সা পায়, এইটা তো সবার বাবা মা তো চায় না। আমরা চাই আমাদের সন্তান মানুষ হোক। এখন তো স্কুলে যাওয়া পায় না 2 বছর ধরে, বেতন দেওয়াও মাগ না। স্কুলের পড়াশোনায় কিন্তু ওদের আসল, সেই স্কুল কলেজ বন্ধ, বাচ্চারা যার কারণে নষ্ট হয়ে যাইতেছে। মূর্খ আমার লাগছে, খেলাধুলা করি দিন মানে কাটায়। এদিকে জেলা শিক্ষার এই কর্মকর্তা জানান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার কথাও জানালেন তিনি। স্কুল বন্ধ থাকাকালীন তাদের যে পড়ার ঘাটতি হচ্ছে, এটা কিন্তু আমরা সব বাড়িতে বাড়িতে আমাদের শিক্ষকরা কিন্তু ওয়ার্কশিট বা বাড়ির কাজ বুঝিয়ে দিয়ে আসছে এবং গুগল মিটের মাধ্যমেও আমরা ক্লাস নিচ্ছি, অনলাইনেও ক্লাস নিচ্ছি, টিভিতে রেডিওতেও ক্লাস হচ্ছে। দূর হবে করোনার মহামারী, খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, আর এসব অসহায় দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা ঘাটতি পূরণে সহযোগিতা করবে সরকার, এমনটি প্রত্যাশা সকল অভিভাবকদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চলমান লকডাউনের মধ্যে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার সিদ্ধান্তে রোববার সকাল থেকে সরব হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্প কারখানাগুলো। স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গেল রাতের ক্লান্তিকর ভ্রমণ শেষে শ্রমঘন এলাকাগুলোতে অব্যাহত রয়েছে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসা শ্রমিকদের ঢল। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় শ্রমজীবী মানুষদের পথে পথে পড়তে হয় বিড়ম্বনার মুখে। পটুয়াখালীর দুমকির বাহিরচর গ্রামে নদী ভাঙনে সর্বস্ব হারাতে বসেছে এলাকাবাসী। গেল রাত থেকে হঠাৎ নদীর পাড় ভাঙনে 2টি বসতবাড়ি ও গ্রামের কয়েকটি কবরস্থান এবং 3 থেকে 4 একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন
www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।